বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতে ভোটারদের বুথমুখী করতে 182 কোটি টাকা অনুদান দিয়েছিল আমেরিকা। সম্প্রতি সেই টাকা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের প্রশ্ন, কেন ভারতকে টাকা দেব আমরা? যা জানা গেছিল যে আহ ভারতে যে ভোটারদের ভোটমুখী করতে বিদেশি টাকা, কেন? এই টাকার কি প্রয়োজন? এই টাকাটা কারা নিল? আর এই প্রসঙ্গ সামনে আসার পরেই কিন্তু হইচই পড়ে গেছে ভারতীয় রাজনীতিতে। পাশাপাশি বিশ্ব কূটনৈতিক মহলেও আলোড়ন তুলেছে এই ঘটনাটা। ট্রাম্পের এই ঘোষণার পরই ভারতের কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে এই বিষয়টি ভীষণ উদ্বেগজনক। গোটা বিষয়টি সংশ্লিষ্ট দফতর খতিয়ে দেখছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই যে ভারতের ভোটারদের বুথমুখী করতে 182 কোটি টাকা অর্থাৎ $2,10,00,000 আমেরিকানে $2,10,00,000 আমেরিকা অনুদান দিয়েছিল এবং সেই অনুদান বন্ধের কথা বলেছেন ইলন মাস্কের দপ্তর। তারপর থেকেই জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে তোপ ডেকে চলেছেন বাইডেন বা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি এও বলেছেন ভারতের এই অনুদানকে কিকব্যাক প্রকল্প। অর্থাৎ কি কিকব্যাক প্রকল্পটা কেন বললেন ডোনাল্ড ট্রাম্প? আসলে কিকব্যাক প্রকল্প সেটাই যেটা হচ্ছে বেআইনি বলে মনে করা হয় এই প্রকল্প, এই যে টাকা দেওয়াটাকে। এবং তাদের বক্তব্য যে ব্যবসায়িক লাভের বিনিময়ে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দেশকে বেআইনিভাবে আর্থিকভাবে সাহায্য করা হলে তাকে কিকব্যাক ব্যবস্থা বলা হয়। অর্থাৎ ট্রাম্প যে কিকব্যাক ব্যবস্থার কথা বললেন, তাহলে ভারতে এই টাকা কারা নিল? একদিকে প্রশ্ন, তাহলে কি নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, তারা নিয়েছে? তারা যদি টাকা নিয়ে থাকে তাহলে তো সরকার জানবে। সরকার কি জানে? সরকার বলেছে যে খুব শীঘ্রই এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বা বলা হবে। তাহলে টাকাটা কারা নিল? কোনো বিরোধী দল কি, বা কোনো অন্যান্য কোনো দলকে সেটা টাকা দেওয়া হয়েছে, বা কোনো কি বলে যে সমস্ত এনজিও আছে অর্থাৎ স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কি এই টাকাটা দেয়া হয়েছে? অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে আসছে। আজকে এই বিষয়টা নিয়েই আমাদের আলোচনা। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের একজন বিশেষজ্ঞ। তো সেই জায়গাটা থেকে রাজাদা আপনাকে স্বাগত। রাজাদা, এই যে পুরো প্রশাসন আজকে যেরকম বলছে, মানে বাইডেনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে মানে বলা হচ্ছে যে তারা দিয়েছে হচ্ছে $2,10,00,000 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 182 কোটি টাকা। এই টাকাটা যদি দেওয়া হয়ে থাকে তাহলে টাকাটা কোথায় গেল? কে পেল টাকাটা? বুথমুখী করতে ভোটারদের টাকা বুথমুখী করার জন্য এই টাকা কোনো দেশ কি দিতে পারে? এটা নিতে পারে? কিভাবে দেখছেন বিষয়টাকে? হ্যাঁ, আমি কতগুলো জিনিস আগে বলে নিই, তারপরে আমি একের পর এক যে ধরনের সংশয় তৈরি হচ্ছে, প্রশ্ন আসছে, সেগুলো জবাব দেব। একটা হচ্ছে যে ভোটারকে বুথমুখী করা, যেটা আপনি বললেন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভোটার টার্ন আউট। তার প্রত্যেকটা নির্বাচনে প্রতি ঘন্টায় ঘন্টায় নির্বাচন কমিশন আমাদের তথ্য দেয়। 2024-এ ভারতবর্ষে যে আমাদের লোকসভা নির্বাচন হয়ে গেল, তার যাবতীয় তথ্য আমাদের কাছে সম্পূর্ণভাবে রয়েছে। এবং আমেরিকাতেও 2024-এ যে একটু পরে ওদের হয়েছে যে নির্বাচনটা ঘটেছে, প্রেসিডেন্সি নির্বাচনে, তারও তথ্য রয়েছে। এখন প্রশ্ন হতে পারে, আমেরিকা যদি ভারতের মানুষকে বুথমুখী করতে চায়, তার মানে ভারতের মানুষ বুথমুখী নয়, আমেরিকার মানুষ বুথমুখী। এখন যে তথ্য, দুটো কম্পারেটিভ তথ্য আমাদের কাছে আসে, তাতে দেখা যাচ্ছে যে আমেরিকার মানুষ, যত মানুষ ভোট দিয়েছে তার তো বেশি পার্সেন্টেজ মানুষ ভারতবর্ষে ভোট দিয়েছে। এটা হচ্ছে একটা দিক, আর সমগ্র ভারতেরই তথ্য। হ্যাঁ, তাহলে কি আমরা রাজাদা, এখানে একটা আমার প্রশ্ন, আমি একটু ইন্টারাপ্ট করছি।
যে তাহলে কি এই ভারতবাসী বেশি ভোট দিয়েছে কি এই আমেরিকান টাকার জন্য, বা আমেরিকান টাকা যে এসেছে বলছে তার জন্য কি? হ্যাঁ, হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই ভোটার টার্ন আউট প্রতি বছরই প্রত্যেক প্রত্যেক নির্বাচনই বাড়ছে। এবং দেখা যাচ্ছে 2014 পর থেকে যে অদ্ভুত ট্রেন্ড, ছেলেদের থেকে মেয়েরা বেশিরভাগ ভোট দিতে আসছে। এখন আপনি যে প্রশ্নটা করলেন, তাহলে কি কোথাও টাকার গন্ধে লোকে ভোট দিয়েছে, এটা যদি প্রশ্ন হয়, তাহলে টাকাটা কে দিল সেটা তো জানা দরকার। হুম। এবং টাকাটা কিভাবে খরচা হলো তাও জানা দরকার। হুম। এই প্রসঙ্গে আরেকটি তথ্য বিপ্লব দা দিয়ে রাখি। 2024-এর যে আমাদের লোকসভা নির্বাচন ঘটেছিল, তার যা সম্পূর্ণাঙ্গ খরচ, তারও নির্বাচন কমিশন হিসেব তৈরি করেছে। আপনি যদি সেটাকে ডলারে কনভার্ট করেন, তাহলে দেখা যাবে যে আমাদের দেশে ভোটার মাথা পিছু ভোটার এর পিছনে আমেরিকা যা খরচা হয়েছে তার থেকে বেশি আমরা খরচা করেছি। এটা এটা ঠিক আছে, এটা একটা দিক। মানে আমরা আমাদের সরকারের তরফে যে খরচা হয়েছে সেটা আমেরিকা সরকারের তরফে মাথা পিছু খরচের থেকে আমরা বেশি খরচা করেছি। হুম। সুতরাং আমাদের সরকারের মানে একটা গণতান্ত্রিক নির্বাচন করার ব্যাপারে সরকারের কোনো কার্পণ্য কোথাও নেই যে এইখানে কোথাও ইনফ্লুয়েন্স করতে হবে। তবুও যখন টাকাটা দেওয়া হয়েছে, কেন ইউএসএআইডি, আপনাকে বলে রাখি যে ইউএসএআইডি সাধারণত যেভাবে আমেরিকান সংস্থা, তারা নিজেদের অ্যাকাউন্টেই বিদেশি মুদ্রা নিয়ে আসে। তার জন্য আমাদের দেশে আমাদের দেশে হয় কি, যে কোনো 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 অর্গানাইজেশনকে বিদেশি টাকা মুদ্রা নিতে হয়, তার একটা সম্মতি নিতে হয়। তা আপনার এই অ্যাকাউন্ট, যেটাকে ফরেন এক্সচেঞ্জ এফসিএনএ অ্যাকাউন্ট বলে, বা এফসি ফরেন এক্সচেঞ্জ অ্যাকাউন্ট, যেটা নানান নাম আছে, সেইটা আমাদের পারমিশন নিতে হয়। হ্যাঁ। এখন এখন যেহেতু এই টাকাটা ডলারি টাকাটা আসছে ইউএসএআইডির নাম, ইউএসএআইডির কলকাতা পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষে অফিস আছে, তারা সেটা ডলারে দেয় না, লোকাল কারেন্সিতে বা ভারতীয় মুদ্রায় সেটা নানান জায়গায় দিয়ে থাকে। এতকাল ওরা ইউএসএইডি নানান ভাবে নানান জনকে টাকা দিয়েছে, প্রচুর অর্গানাইজেশনকে, এনজিও, কোনো এনজিও এক্সিস্টই করে না, সেটা হয়তো তাদের দেখার দরকার নেই, তাদের মনে হয়েছে টাকা দাও, দিয়ে দিয়েছে, হ্যাঁ, ইনফ্লুয়েন্স কাজে লাগিয়েছে। এবং সেখানে আমরা দেখেছি ইউএসএইডি যারা সর্বময় কর্তা, তাদের বিরাট পাওয়ার, তাদের একটা বিরাট মানে ক্ষমতাভাজন লোক রয়েছে, অধিকাংশ পলিটিশিয়ান তাদের মধ্যে রয়েছে, এবং নানান প্রকল্পে তারা টাকা দিয়ে গেছে, বুঝেছেন। এবং এই যে ইউএসএআইডি যদি আমাদের যে টাকাটা ডিরেক্টলি ডলারে দিত, তাহলে মানে যে ফরেন এক্সচেঞ্জের অ্যাকাউন্ট আছে সেগুলিতে মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্স এর কাছে খবর থাকার কথা, টাকাটা কোথায় এসেছে, কিভাবে জমা পড়েছে। কিন্তু টাকাটা পিওরলি মানে এই আপনারা বলছে 100 কত কোটি টাকা, মানে যে $21 মিলিয়ন, তার কনভার্ট করে যা হয়, সেটা তো একজন নিঃসন্দেহে পায়নি, একজন। হ্যাঁ, সেটা নানান অর্গানাইজেশন দিয়েছে হয়তো। নির্বাচন কমিশন কোনোভাবেই এই টাকাটা নেবে না, কেন ভারত সরকারের অনুদানই তারা চলে। সুতরাং তাদেরকে যদি কোনো গ্রান্ট দিতে হয়, সেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কে তাদের মাধ্যমেই সেটা আসবে। সুতরাং তাহলে ভারত সরকার সেটা আমাদেরকে জানাতো যে এই টাকাটা আমরা পেয়েছি, এবং তারা হয় দিত কিনা এটা সন্দেহ আছে। এখন যে প্রশ্ন হচ্ছে যে ওরা কোনো এনজিও কি দিতে পারে, কোনো রাজনৈতিক দল কি দিতে পারে। আবার ইন্ডিয়ান এক্সপ্রেস বলে একটি পত্রিকা, সে কিন্তু একটা রিপোর্ট বার করে বলেছে ভারত কোনো টাকা পায়নি, টাকাটা পেয়েছে বাকি বাংলাদেশ। যাই হোক, এই একটা আহ, সবাই যখন যখন একটা কনফিউশন থাকে, তখন কনফিউশনটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে ঘোলা করাই হচ্ছে লক্ষ্য থাকে। সুতরাং আপনি যে প্রশ্নটা করলেন যে টাকার লোভে মানুষ এসেছে, দেখুন আমাদের প্রায় 21 একুশ কুড়ির 21 কোটি, আমার 140 কোটি জনতা, ভোটার প্রায় 110-12 কোটি কি আর একটু বেশি, আমার হিসেবটা দেখে বলতে হবে। তাই 121 কোটি যে টাকাটা গিয়েছে, আপনি বললেন কত টাকা হচ্ছে যেটা বললেন, তাতে তো মাথা পিছু 1 টাকা করে পাওয়া হয়, তাই না? হ্যাঁ, 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 1 টাকার জন্য কে কাকে ভোট দিবে, আমাদের তাই হিসেব তো? অনুযায়ী বোধহয় আমাদের 90 কোটি ভোটার এখন হ্যাঁ, 96 কোটি ভোটার, 96 কোটি ভোটার ছিল আগে, কিন্তু এটা 2024 একটু বেড়েছে। বেড়েছে। হ্যাঁ, বেড়ে সেটা 100 কোটির উপর চলে গেছে। হুম। এখন ধরেও নি যদি 100 কোটি, তাহলে 1 টাকা 1.5 টাকার বেশি তো পাওয়ার কথা নয় হওয়ার মাথা কথা পিছু, না, তাই না? হ্যাঁ, 182 কোটি মানে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সেইটাই যদি 1 টাকা 1.5 টাকা কি 2 টাকা ম্যাক্সিমাম, 2 টাকার জন্য কি ভোট কেনা যায় আমি জানি না। সুতরাং কোনোভাবেই সেইভাবে ইনফ্লুয়েন্সটা, মানে টাকাটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে জানা যাচ্ছে না, কিন্তু লক্ষ্যটা কি সেটা। এবার প্রশ্ন হচ্ছে টাকা যদি লক্ষ্যটা খরচ কি হয়ে থাকে, একদম, যে হঠাৎ করে এই টাকাটা হ্যাঁ কেন? সেটা, এটা ডোনাল্ড তো ট্রাম্প যেটা নিজেই বলেছে যে বলেছে।
এটা খুব হ্যাঁ, মানে যে ভারতকে আমরা কেন টাকা দিতে যাবো, ওদের ভোট ওরা বুঝবে, এবং ভারত তো এমন দেশ নয় যে ওদেরকে ভোট করাতে আমাদের টাকা দেওয়াটা প্রয়োজনীয়। এইখানটায় রাজাদা আমার প্রশ্ন, আমরা দেখেছিলাম যে হাসিনা সরকার যখন আহ, ভোট হলো ওদের, মানে গত 2024-এর প্রথম দিকে ওদের ভোট হয়েছিল সম্ভবত, আমি খুব ভুল না বললে 2024-এ জানুয়ারি, 24-এর প্রথম জানুয়ারি মাসে, 24শে হ্যাঁ জানুয়ারিতে, হ্যাঁ। 24-এ জানুয়ারি, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে আমেরিকার তরফে তখন কিন্তু এই বাইডেন প্রশাসন ছিল আমেরিকার ক্ষমতায়। তো সেখানে আমরাও দেখেছিলাম কিন্তু আমেরিকার একটা খবরদারি ছিল ভোটে, এবং তারপরে ভোটে জিতে আসার পরে যে একটা মানে হাসিনাকে অগাস্টে চলে যেতে হলো, এবং তার পিছনে যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন, এবং সে আন্দোলনের পরে স্বীকারও করেছে যে কারা কারা এর পেছনে ছিল, কোত্থেকে এসেছে, সেগুলো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ হচ্ছে। আমার প্রশ্ন এখানে, ভারতের ক্ষেত্রেও কিরকম কিছু হয়েছিল? কারণ আমরা যেটা দেখেছি 2024 নির্বাচনে আপকি বার 400 পার, এটা বলেছিলেন নরেন্দ্র মোদী সহ বিজেপি, এরা আত্মবিশ্বাস ছিল যে তৃতীয়বার আমরা ক্ষমতায় আসবো, 400 তো পার করবই, অর্থাৎ 400 পার না করলেও এটা একটা স্লোগান, কিন্তু যে মানে এককভাবে বিজেপি ক্ষমতায় আসবে এরকম একটা আহ, আহ, আবহাওয়া ছিল। সেখান থেকে যেভাবে হঠাৎ করে 6 মাস মানে 1 বছর আগে বা ওই 6-7 মাস আগে যেভাবে বিরোধীরা INDI জোট তৈরি করলো, এবং যেভাবে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল না, তাহলে কি এর পিছনেও কি কোনো ষড়যন্ত্র আছে মনে হচ্ছে বিরোধীদের? এই টাকা কি সেখানে গেছে? হ্যাঁ, অস্বাভাবিক কিছু নয়। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন, হয়তো ডিরেক্টলি হয়তো রাজনৈতিক দলের নামে দিচ্ছে না, NGOর নামে দেওয়া হচ্ছে, তারা হয়তো রাজনৈতিক দলকে দিয়েছে। এবং এটা বোঝা যাচ্ছে যে আমেরিকার যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন, বা যেটা ডিপ স্টেট হিসেবে পরিচিত, তারা কিন্তু প্রচুর ফান্ডিং করে থাকে। এবং তারাও কিন্তু জর্জ সোরোসের যে অর্গানাইজেশন, তারা কিন্তু বাইডেনের সঙ্গে, ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে একসঙ্গে কাজ করেছে। বাংলাদেশের সরকারের মানে উৎখাতের পেছনে তাদের বড় অবদান আছে। আমার ধারণা ইমরান খানকে পাকিস্তান থেকে সরানোর পেছনে এদের অবদান আছে। এবং এরাও হয়তো আপনি যেটা বলছেন, ভারতবর্ষে যে মোদী সরকারের যে জনপ্রিয়তা, 400 পার হলে ভারতবর্ষের অনেক কিছুই ঘটে যেতে পারতো, তাই তারা আটকে দেবার, যে আপনি যেটা বললেন, খুবই একটা মানে ভাববার মতন প্রশ্ন, যে হয়তো সেটাকে আটকে দেওয়ার চেষ্টা হয়েছিল। এবং টাকার মাধ্যম দিয়ে বিভিন্ন বিরোধীদের ঐক্যবদ্ধ করা, সেই চেষ্টাও হতে পারে। এবং হয়তো যারা ভোট প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাদের কাছেও পয়সা দেওয়া হয়েছে কিনা আমরা জানি না। কিন্তু এটা যদি আপনি যেটা বললেন, NEA এর যিনি মুখপাত্র, তারা জানিয়েছেন ইনকোয়ারি হবে। আমার আমার এখানে তবে রাজাদা আরো পরিষ্কার একটা প্রশ্ন, আপনি যেটা বলছেন আর একটা ছোট প্রশ্ন, যে আমরা দেখছি যে সংসদ চলছে, এবং সেখানে যেটা দেখছি আমরা যে বাজেট অধিবেশন চলছে, গৌতম আদানি, আমেরিকার গৌতম আদানি আদালতে যে মামলা বা যাই হোক, সেটা নিয়ে বিরোধী দল কংগ্রেস যতটা মানে বিরোধ করছে, বা যতটা তীব্র স্বর তাদের, এই প্রসঙ্গটা সামনে আসার পরে কিন্তু কংগ্রেসের তরফে কিন্তু সেরকম কিছু শোনা যাচ্ছে না। তাহলে কি সন্দেহের অবকাশ যে বিরোধীরা এর মধ্যে জড়িত আছে? আহ, দেখুন, আমি তো ওইভাবে ঢিল ছুটতে পারবো না। তবে নিঃসন্দেহে বলছি মানে উপকৃত আমি এই কেউ জন্য হয়েছে, বললাম হ্যাঁ, যে নিঃসন্দেহে সামান্য উপকৃত একটা কিছু, হয়েছে। একটা গৌতম আদানি হ্যাঁ, যে আছে আমাদের দেশের গৌতম আদানির শিল্পপতি, ব্যাপারে। হ্যাঁ, হুম। তাকে নিয়ে যেভাবে আর কি একদম মানে আমেরিকায় মামলা হচ্ছে, তাই নিয়ে সংসদ উত্তাল হয়, আর যখন বিদেশ থেকে টাকাটা এলো তাহলে কে টাকাটা নিল, এই টাকাটা কংগ্রেস প্রশ্নটা তুলছে না। আদানি সম্বন্ধে যে সমস্ত অভিযোগগুলো এসেছিল, তার না সবটাই হচ্ছে নাকি অপরাধটা ভারতবর্ষেই ঘটেছে, এরকম ধরনেরই কেস নিয়ে শুরু হয়েছিল। সুতরাং ভারতবর্ষে কি হয়েছে না হয়েছে, সেটা আমেরিকার কোনোভাবেই তার ইন্টারেস্ট থাকার কথা নয়। সরকার পরিবর্তনে আমরা দেখেছি যে সেগুলো সব চিন্তা ভাবনা পাল্টে গেছে, সেই নিয়ে কেউ বলছে না। হিন্ডেনবার্গ রিসার্চ গ্রুপ, তারা সব তাদের গুটিয়ে নিয়েছে। এটা যে একটা রাজনৈতিক, আমেরিকার যে তখন ডিপ স্টেটের একটা রাজনৈতিক চক্রান্ত ছিল। যদি ভারতবর্ষের অর্থনীতি দুর্বল হয়, আদানিকে যদি দুর্বল হয়, তাহলে হয়তো আদানির সঙ্গে আছে বিজেপি সরকার, তারাও দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ, এরকম একটা ভাবনা চিন্তা ছিল। আদানি বোধহয় বিজেপির ফাইন্যান্সিয়াল, এরকম একটা ভাবা হয়েছিল হয়তো। আম, সত্য মিথ্যে তো আমাদের কাছে জানা নেই, কিন্তু
সেরকম একটা ভাবনা চিন্তার মধ্য দিয়েই আদানিকে দুর্বল করার একটা বিরাট প্রয়াস নেওয়া হয়েছিল। কিন্তু আদানি, হ্যাঁ, আমরা দেখেছি যে সে কোনোটাই আমেরিকার আইনে, ভারতের আইনে কোনোটাই এস্টাবলিশ করা যায়নি। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। আপনি যে প্রসঙ্গে আসলেন, আদানি নিয়ে যে ধরনের উল্লাস চিৎকার কংগ্রেসের তরফে দেখা গিয়েছিল, এই যে যে টাকাটা এসছে, মানুষকে ভোটমুখী করার জন্য যে টাকাটা ভারতবর্ষে এসেছে, কে পেয়েছে সে নিয়ে কিন্তু কংগ্রেসের একটা শব্দ নেই। কিন্তু বিরোধী কংগ্রেস না, দলের মানে যদি দেখি বিরোধী দল, কোনো বিরোধীদের বিরোধী দলই কারোরই কিন্তু শব্দ নেই। কোনো সংকটে না, হ্যাঁ, বিরোধীদের, তৃণমূল না কংগ্রেস না হ্যাঁ, আপ, কোনো ভাই কেউ, হ্যাঁ, এরা তার মানে তারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে, তারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। কি উপকৃত হয়েছে না হয়েছে তদন্ত থেকেই বোঝা যাবে। সে তদন্ত নিরপেক্ষ ভাবে হোক, তথ্য প্রকাশ হোক, আমরা সেটাই চাই। হুম, তবে এইটুকুন পরিষ্কার বলা যায় যে যেটা ট্রাম্প নিজেই বলেছেন যে উদ্দেশ্য ছিল ভোটারকে বুথমুখী করা। বাংলাদেশে কি ছিল, বাংলাদেশে তো ভোটারকে বুথমুখী করা। হুম, বুথমুখী একদম। যখন করে তখন দেখা গেল যে সরকার পরিবর্তন হলো না, এবারে খেপিয়ে দিয়ে আন্দোলন করে মানুষ সরকারকে উৎখাত করো, সেটাই তো বাংলাদেশে ঘটলো। এই টাকাটা দিয়ে যে ভারত সরকারকে উৎখাত করা হতো না সেটা কে জানে, যেটা হতে পারতো একই একদম। মডেল, বাংলাদেশের মডেলটা। হ্যাঁ, এইখানটাতেও রাজাদা যদি আপনি দেখেন আমাদের মানে দেশে 2024 নির্বাচনের পর কিন্তু বেশ কিছু বিরোধী দল একটা কথা বলতে শুরু করলো যে যেহেতু বিজেপি একক ক্ষমতায় সরকারে আসেনি, একদিকে আরজেডি আর অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর দলের উপর নির্ভরতা, এবং একাংশ মিডিয়া এবং কিছু বিরোধী দল তারা কিন্তু বলেছে যে এই সরকার 6 মাস যাবে না, তাহলে কি ধরে নিতে পারি যে ওই একই বাংলাদেশের তথ্যটাও এখানে খাটানোর একটা চেষ্টা হয়েছিল? কিন্তু আমাদের এখানে যেহেতু পরপর নির্বাচনগুলোতে বিজেপির জয়লাভ, সেখানটা কোথাও ধাক্কা খাচ্ছে এদের পরিকল্পনা। হ্যাঁ, দেখুন, নানান কিছু ঘটে যেতে পারে। বিজেপির ব্যর্থতা অনেক সময় 2024 নির্বাচনে উত্তরপ্রদেশে বেশ কিছু ব্যর্থতা ঘটেছিল, সেখানেও কেউ হয়তো কিছু করে থাকতে পারে। এখন আমরা ওইভাবে আমি হানছে যেতে চাইছি না, কিন্তু ভেবেছিল আপনি যেটা বললেন, আরজেডি নয়, ওটা হচ্ছে যে জেডিইউ। জেডিইউ, একদিকে হ্যাঁ। ভাবা হয়েছিল নীতিশ জেডিইউ, কুমারের হ্যাঁ, জেডিইউ জেডিইউ। এবং এবং হ্যাঁ, তেলুগু দেশম পার্টি, এদেরকে যদি কোনোভাবে ভাঙিয়ে নেওয়া যায় সরকার পড়ে যাবে, কিন্তু সেটা ঘটেনি। পরবর্তীকালে যাবতীয় নির্বাচনে এবং অন্ধ্রপ্রদেশের নির্বাচনে আমরা দেখেছি বিজেপি জোটের বিরাট ভাবে জয়লাভ করেছে। এবং ভারতবর্ষে এখন 2-3টে রাজ্য, কর্ণাটক ও পাঞ্জাব, হ্যাঁ, এরকম ঝাড়খণ্ড, এরকম কয়েকটা রাজ্য বাদ দিয়ে সবটাই তো বিজেপি দখল এসে গেছে না। পরবর্তী সবকটা নির্বাচনেই তো বিজেপি বিরাট ভাবে জয়লাভ করেছে, এবং দিল্লিতেও যেখানে আপদের একটা বিরাট বেস ছিল সেটাও গেছে। সুতরাং এখন ওই যে যারা বহির্মুখী করার আমেরিকান টাকা নিয়েছেন কি নেননি বলতে পারবো না, কিন্তু তাদের যাবতীয় কল্পনা পেয়ে সবকিছুই কিন্তু ভেস্তে গেছে। এখন যখন ভারত সরকার জেনেছে যে টাকা এসেছে এবং কেউ 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 নিশ্চয়ই কেউ পেয়েছে, এবারে একটা ব্যাপক তদন্ত করে যদি ধরে নেওয়া যায় কারা পেয়েছে, সেটা যদি মানুষ জানতে পারে, তাহলে সেই সমস্ত রাজনৈতিক শক্তি বা এরা তো সবসময় তো ডিরেক্টলি পলিটিক্যাল পার্টি দেয় না, এবং হয়তো হতে পারে কোনো রাজনৈতিক কোনো পার্টি রাজনৈতিক নেতার একজন আত্মীয়কে বিরাট টাকা দিল, সে হয়তো তার লোক তাকে হয়তো সে টাকাটা মানে সেই পার্টিকে দেবার একটা দায়িত্ব থাকলো। এরকম ভাবে নানান ভাবে হতে পারে, কি হয়েছে সেটা আমার ইনকোয়ারির উপরে ভিত্তি করে বলা যাবে। তাহলে যে প্রশ্নগুলো আপনি তুলছেন সেটা নিঃসন্দেহে যুক্তিপূর্ণ প্রশ্ন, এবং তার জবাব কিন্তু মানুষ চায়। এবং ভারতের মানুষ কিন্তু গণতান্ত্রিক ভাবেই যারা সরকারে আছে কেন্দ্রে, তাদেরকেই নানান জায়গায় বসিয়ে দিচ্ছে। এখন কেউ বলতে পারবে না যে জোর করে করে জেতানো হচ্ছে, সেগুলো কিন্তু ঘটছে না। উত্তরোত্তর আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে ভোটার টার্ন আউট বাড়ছে, মেয়েদের ভোটার টার্ন আউট বাড়ছে, অর্থাৎ রাজনৈতিক সচেতনতা বাড়ছে। ভারতবর্ষের মানুষের রাজনৈতিক সচেতনতা বাড়ানোর জন্য আমেরিকান টাকা, কারুর টাকার প্রয়োজন নেই। একটা সময় ছিল আমাদের রাজনৈতিক নেতারা বা আমাদের যারা মন্ত্রী মন্ত্রী হতেন, তারা বিদেশে গিয়ে ভিক্ষা ঝুলি নিয়ে যেতেন, টাকা দাও টাকা দাও। এখন আমরা অন্য দেশকে টাকা দিই, আমরা এখন স্বয়ং নির্ভর হয়ে গেছি খাবার দাবারের দিক থেকে। কোনো দেশের, এমনকি যেটা সবচেয়ে অবাক, গম চাল আমরা অন্য দেশের না পেলে আমাদের খেতে পারতাম না, এখন পৃথিবীর আমরা 1 কি 2 নম্বরের অধিকাংশ জায়গায় চলে গেছি। সুতরাং ভারতবর্ষের এই যে বিরাট অগ্রগতি, সেটা আজকে গর্ব করার মতন জায়গায় এসেছি। আমরা সামরিক ক্ষেত্রেও স্বয়ংনির্ভর হয়ে পড়েছি। এখন ভারতবর্ষের এই অগ্রগতি আটকাবার কথা, কিন্তু আমরা দেখেছি যে অনেকেই করছেন। ভারতবর্ষের ভেতরে একটা বড় শক্তি,
তারা চেষ্টা করছে, তাদের হয়তো কেউ কেউ বোঝাচ্ছে। এখন এই তীব্র সরকার বিরোধিতা, তারা এতটা সরকার বিরোধিতা যেটা বিদেশি সরকার, বিদেশিরও পাকিস্তান সরকারও করে না, সেরকম বিরোধিতা করছে না আমাদের দেশে বেশ কিছু দল, রাজনৈতিক দল। রাজনীতি। তারা এই ধরনের বিরোধিতা করছেন, হতে পারে তারা হয়তো এই যে বুধমুখী যে প্রকল্প টাকা তারা হয়তো পেয়েছে, তার জন্যই তাদের এই এত এখন তীব্র মানে বুঝেছেন এটা। একদম একদম একদম। আমরাও যে আমাদেরও প্রশ্ন, এই টাকাটা কে নিল? নির্বাচন কমিশন? যদি নির্বাচন কমিশন নিয়ে থাকে তাহলে তো ভারত সরকার জানবে, সেটা নিশ্চয় নয় একদিকে। তেমন অন্যদিকে বিরোধী দল যারা, বিশেষ করে কংগ্রেস, তৃণমূল, আপ এবং সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, এই যে পার্টি যারা, অর্থাৎ এনডিএ বিরোধী যে সমস্ত দল যারা কথায় কথায় সংসদ অচল করে দিচ্ছে, সাধারণ মানুষের কথা না বলে সামান্য আদানি ইস্যুতে দিনের পর দিন সংসদ অচল করে রাখছে, চিৎকার চেঁচামেচি বিক্ষোভ সব করছে, তারা কেন চুপ? এখানে কিন্তু তাদের ভূমিকা আতশ কাচের নিচে। আতশ কাচের নিচে তাদের ভূমিকা, তারা কিন্তু স্পিকটি নট। কেন কেন তারা এই বিষয়ে কোনো কথা বলছে না? এই টাকাটা কোথায় গেল? তাহলে কি ভারতের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হয়েছিল বাংলাদেশের মতো? নাকি এখন বাংলাদেশ যে তীব্র ভারত বিরোধিতা চলছে, তার পেছনেও ঠিক এই ষড়যন্ত্রের কোনো আভাস রয়েছে? আপাতত আমরা ভারত সরকারের কাছে আমাদের দাবি, প্রত্যেকের দাবি, প্রত্যেক ভারতবাসী হিসেবে দাবি, যে ভারতবর্ষে এই যে টাকাটা দেওয়া হয়েছে 182 কোটি টাকা, এই টাকা কোথায় গেল, কে নিল, কেন নিল, এবং সত্যি সত্যি দেওয়া হয়েছে কিনা সেটা প্রকাশ্যে আসুন। এটাই আমাদের দাবি। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।